হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন। আমি জয়া সাহা আজ চলে এসেছি নতুন একটা আর্ট নিয়ে, যেটার নাম পিছওয়াই আর্ট। আর সেটা করছি আমি মাটির থালার ওপরে। আসলে এটা একটা অর্ডারের থালা ছিল। আমার এক বন্ধু তার ঘরের দেওয়ালে টাঙাবে বলে আমাকে বলেছিল এটা করে দিতে। তো আমি তার মধ্যে কিছু ছবি দিয়েছিলাম। তো ও বলেছিল পিছওয়াই আর্টটাই করে দিতে। তো সেভাবেই করে নিলাম। প্রথমে জেসো পেইন্টিং করে নিলাম থালার উপরে, যাতে সারফেসটা ক্লিয়ার আসে। আর তারপরে একটা পিছওয়াই আর্ট করে নিলাম। এবার রং করা শুরু করছি। আপনারা কম বেশি অনেকেই হয়তো ওই পিছওয়াই আর্ট সম্পর্কে জানেন। তা আমার যেটুকু জানা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই পিছওয়াই আর্টটা হলো আজ থেকে 400 বছরের পুরনো একটা শিল্প। যতদূর সম্ভব 1672 সাল নাগাদ নাথদ্বারা মন্দিরে শ্রীনাথজিকে কেন্দ্র করে, যেটা শ্রীকৃষ্ণেরই আর একটি রূপ বলে আমরা জানি, রাজস্থানের উদয়পুরে এই শ্রীনাথজির পেছনে শাড়ির ওপর এই ধরনের ছবি আঁকা হতো। এই পিছওয়াই কথাটি এসেছে সংস্কৃত শব্দ পিচ মানে পেছন, আর ওয়াই মানে ঝুলন্ত। যেহেতু এটা শ্রীনাথজির পেছনে ঝুলে থাকতো কাপড়ে আঁকা ছবি, সেই জন্যই এই চিত্রটির নাম হয় পিছওয়াই পেইন্টিং বা পিছওয়াই আর্ট। আগে এটা শুধু শাড়ির ওপরই করা হতো। এখন অবশ্য মানুষ মাটির থালা, ঘরের দেওয়াল বা অন্য কফি মাগ বা অন্য যে কোনো ডেকোরেশনের কাজে এই পিছওয়াই আর্ট ব্যবহার করে থাকে। এই চিত্রের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যেমন ফুল, পদ্ম ফুল আর পাতার মোটিফই এই পেইন্টিংয়ে বেশি দেখা যায়। আর এছাড়াও সাদা গাভী মানে দুধেল গাই আর রাসলীলা, অন্নকূট ইত্যাদি বিষয়েও পিছওয়াই আর্ট আঁকা হয়। আর এই পদ্ম ফুল, পাতা আর সাদা দুধেল গাই দিয়ে যে পিছওয়াই আর্ট করা হয় সেটার নাম হচ্ছে কামধেনু। আর এছাড়াও এই সমস্ত চিত্রে যে ছবিগুলো শ্রীকৃষ্ণের যে ছবি আঁকা হয়, যেটার নাম শ্রীনাথজি, সেখানে তার অবয়বের চোখ হয় টানা টানা আর আধবোজা। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো, আগেকার দিনে যখন এই রং করা হতো, তা এই রঙগুলোর উৎসই ছিল প্রকৃতি। কোনো রকম কোনো কৃত্রিম রঙের ব্যবহার না করে সম্পূর্ণ ভেষজ উপায়ে রং তৈরি করে সেই রং সাদা কাপড়ের ওপর ব্যবহার করা হতো। আর সাদা কাপড়ের ওপরই এই ছবিগুলো আঁকা হতো। মূলত পিছওয়াই আর্টে হলুদ, তুতে, লাল, সোনালি ইত্যাদি রঙের ব্যবহার বেশি দেখতে পাওয়া যায়, কারণ এই সমস্ত রং প্রকৃতি থেকে খুব সহজেই পাওয়া যেত। এই রঙগুলো তৈরি হতো নারকেলের মালার ওপর। তবে সোনালি, রূপলি এই রঙগুলো তৈরি করতে ধাতব রঙের ব্যবহার করা হতো। জিঙ্ক, ইন্ডিগো থেকেও রং আহরণ করা হতো। বিভিন্ন ধাতুর গুঁড়ো থেকেই ধাতব রং তৈরি হতো। আর কেশর দিয়ে তৈরি হতো গেরুয়া রং। আর এই রঙগুলো করা হতো ঘোড়ার লেজ বা চুল কেটে তুলি তৈরি করে। খুব নিখুঁত হাতে এই পিছওয়াই পেন্টিং তৈরি করা হতো। আমরা যেমন এখনকার দিনে খুব ইজিলি দোকানে গেলেই তুলি, রং খুব সহজেই পেয়ে যাই, কিন্তু ভাবুন আগেকার দিনের শিল্পীদের কত গুণ ছিল, যে তারা নিজে হাতে তুলি তৈরি করে, রং তৈরি করে তারপরে এই ছবিগুলো আঁকত। কতটা শৈল্পিক সত্তা ছিল তাদের মধ্যে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ছবি কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। এখন শুধু ফিনিশিংয়ের পালা। আপনারা দেখতেই পেলেন আমি কীভাবে রংটা করলাম। আপনারাও চাইলে বাড়িতে চেষ্টা করতে পারেন। পুরনো দিনের শিল্পীরা তাদের শৈল্পিক সত্তা দিয়ে আমাদের এই ছবি আঁকার পথ দেখিয়ে দিয়ে গেছে বলেই আমরা ছবি আঁকতে পারছি। আমরা এই চিত্রগুলো আবার নতুন করে তুলে ধরতে পারছি। তারা যদি আমাদের এগুলো না দেখিয়ে যেত, তাহলে হয়তো আমরা আজ এতটা
ভালো করে এতটা সুন্দর করে এই ছবিগুলো আঁকতে পারতাম না। তবে এই শিল্প রাজস্থানের হলেও, এই চিত্রগুলো রাজস্থানের শিল্পীরা বানালেও আমাদের বাংলাও কিন্তু চিত্রশিল্পে পিছিয়ে ছিল না। আগেকার দিনে বাংলার পটচিত্রে শিব, পার্বতী, গণেশ, লক্ষ্মী, মনসা, বনবিবি প্রভৃতি লোকদেবীর লোককথা উঠে আসে। এছাড়াও ওড়িশাতেও বিভিন্ন পটচিত্রে 10 অবতার, জগন্নাথ, সুভদ্রার ছবি উঠে এসছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।